আগেই গ্রেপ্তার করা হয়েছিল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, আর এবার ধৃত শওকত মোল্লাকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। একটি মামলার পরিপ্রেক্ষিতে জীবনতলার বাজারে শওকত মোল্লাকে ঘোরালো পুলিশ। সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তাকে একেবারে জীবনতলার এই যে বাজার, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এনআইএ এর হেফাজত, পরে জেল হেফাজত এবং এবার জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখি তার মেয়ে রয়েছেন। কি বলবেন? শওকত মোল্লাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোর্টে যাব, আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করব। এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লার মেয়ে তিনি এসছেন এবং তিনি বলছেন যে এইভাবে ঘোরানো যায় না, এমনটাই তার কিন্তু দাবি। আমরা ঠিক জীবনতলা বাজারের সামনে। শওকত মোল্লা, কি বলবেন? আপনাকে এইভাবে হাঁটানো হচ্ছে, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সম্পূর্ণ মিথ্যা চক্রান্ত। দেখা যাচ্ছে যে মাতচোর গান হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে, এবং শওকত মোল্লাকে রাস্তায় জীবনতলা এই যে বাজার, সেই বাজারে হাঁটালো পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য তারা তাকে নিয়ে এসেছিলেন। দাঁড়িয়ে তারা কিন্তু এখানে প্রত্যেকেই দেখলেন যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও পুলিশ সূত্রে খবর একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিধানসভায় মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর বিনা অপরাধে কত মানুষকে জেল খাটিয়েছে। জুতোর মালা পরে ঘোরানো দরকার, জুতোর মালা পরে ঘোরানো দরকার ছিল। আমি সলিলদার কাছে যাব, তবে সলিলদার যাওয়ার আগে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট প্রচারের সময় একেবারে শওকত মোল্লাকে যেরকম ভাবে বলেছিলেন, নিজের সিকিউরিটি পর্যন্ত দিয়ে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রচার সভায় বলেছিলেন। সলিলদার, আরে ওই অঞ্চলেও পর্যবেক্ষক ঘোষণা করেছিল, ও তো ওখানকার পর্যবেক্ষক, অবজারভার তৃণমূলের। কোন ক্রাইমটা করেনি? বিজয়গঞ্জ বাজার থেকে যে লোকটা মোটরসাইকেল নিয়ে চলে গেল, তারপর তাকে বোম চার্জ করলো, বোম চার্জ করার পর শওকত মোল্লা যখন গেল, তার পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই মার্ডার করেছে, ওর সঙ্গে গিয়েছিল। ও তো হি হ্যাজ গিভেন বার্থ অফ দ্য ক্রাইম। মিন ভাঙর, ইস্ট ক্যানিং, জীবনতলা, মাটি চুরি, মাতলা নদীর জমি চুরি, নদীর স্রোতকে রিভার্স করিয়ে দেওয়া, ওখানে রিসোর্ট তৈরি করা, একটার পর একটা ক্রাইম করে গেছে। আর ও হচ্ছে পর্যবেক্ষক, তৃণমূল দলের অ্যাসেট। ও হচ্ছে অভিষেক ব্যানার্জির দক্ষিণ হস্ত, ও হচ্ছে ওদের সম্পদ। খালি তাই না, ও যার কাছে রাজনীতি শিখলো, সেই রেজ্জাক মোল্লাকে বেধড়ক মারলো রাস্তাতে, সে ঘটনাও আছে। সুতরাং 2023-এ যে গন্ডগোল হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের সময়, কাউন্টিং সেন্টারে ওখানে অ্যাটাক করলো এই শওকত মোল্লার নেতৃত্বে। পুলিশ ফায়ারিং করলো, পুলিশকে কাউন্টার ফায়ার করলো ক্রিমিনাল আন্ডার হিজ লিডারশিপ। শওকত মোল্লা, এই শওকত মোল্লার কথা যত কম বলা যায় ততই ভালো। মমতা ব্যানার্জি নিজে প্রশ্রয় দিয়েছে, ওর অপরাধ সমস্ত কিছুকে সযত্নে লালন পালন করিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, দিনের পর দিন করেছে, একটার পর একটা। মানে সলিলদা, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে সব যন্ত্রকরণ আমরা দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন শওকত মোল্লাকে যে তুই তো বোম বাঁধিস। ওপেন বলেছে, তোমাদের এবিপি লাইভে দেখা হচ্ছে, সমস্ত মিডিয়াতে দেখানো হয়েছে যে তুই তো বোমা বাঁধিস। উনি জানতেন সব, কে ক্রিমিনাল, কে ক্রাইম করেছে, তা সত্ত্বেও সে হচ্ছে সম্পদ দলের।
তা দলের সম্পদ যদি ক্রিমিনাল হয়, দলের সম্পদের অপরাধকে আমি যদি এন্ডোর্স করি বিং দ্য চিফ অফ দ্য পার্টি, তাহলে সেই দলের যা ঘটনা যা হওয়ার সেটাই হয়েছে, এটাই তার ভবিতব্য ছিল। শওকত মোল্লা ইজ এ কনজেনিটাল ক্রিমিনাল। ওর ক্রিমিনাল হিস্ট্রি আজকের নয়, প্রথম জীবনও শুরু করেছিল বামপন্থী আন্দোলন থেকে শুরু করেছিল। তারপরে যখন তৃণমূল ক্ষমতায় এলো, ও সুইচ ওভার করে তৃণমূলে ঢুকলো। ও যেখানে গেছে সেখানে তার সর্বনাশ করেছে। সুতরাং একে চিনতে পেরেছে বা চিনতে পারেনি, তার দায় দায়িত্ব কিন্তু তৃণমূলের সুপ্রিমো যে ছিলেন মমতা ব্যানার্জি এবং তার পরবর্তীকালে অভিষেক ব্যানার্জির দক্ষিণস্থ পুলিশের ট্রান্সফার পোস্টিং পর্যন্ত ও করাতো। তুমি ভাবলে অবাক হয়ে যাবে, তুমি শুনলে অবাক হয়ে যাবে, ক্যামাক স্ট্রিটের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ক্যামাক স্ট্রিটে গিয়ে ও অফিসার ইনচার্জ থেকে শুরু করে সিনিয়র অফিসারদের পর্যন্ত ট্রান্সফার পোস্টিংও করতো। জাহাঙ্গীর হচ্ছে ওর ডিসাইপল। একদম, মানে সলিলদা যে অপরাধের সাম্রাজ্যের কথা বলছিলেন, সেই অপরাধের সাম্রাজ্য এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, মাতলা নদীর চর দখল করে শওকত মোল্লার ছেলে একটা ক্যাফে তৈরি করেছিল। একেবারে সেই বেআইনি ক্যাফে আজকে বুলডোজার নিয়ে এসে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। 7.5 একর জমি জুড়ে এই বেআইনি নির্মাণ কোথায় হয়েছে, যে সুন্দরবনের সৌন্দর্যতা সেটা নষ্ট করার অন্যতম একটা প্রয়াস বলা যায়। তার কারণ যেটা ভেঙে ফেলা হচ্ছে সেটা বেআইনি, এমনটাই মনে করেছে প্রশাসন। এবং যে জায়গায় এই রেস্তোরাঁ বা এই ক্যাফে তৈরি হয়েছিল, সেই জায়গা মাতলা নদীর চর সম্পূর্ণ এখন ভেঙে ফেলার কাজ চলছে। কিন্তু তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন তার ছেলে বানিয়েছিল এই ক্যাফে, যে জায়গায় আমরা রয়েছি একটা কংক্রিট, এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময় পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সেই ক্ষেত্রে এই যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। অর্থাৎ এই যে এখানে এই যে লেখা রয়েছে এবং তার সাথে বিশ্ব বাংলার লোগো, সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে, সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জায়গায় জায়গায় এই ধরনের লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো রয়েছে, কংক্রিট যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই নয়, এখানে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক, সেখানেও বিশ্ব বাংলার লোগো দেওয়া এই যে প্লাস্টিক সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে যে ইমারত তৈরি করেছে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এখন যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের চারিদিকে তাকালে দেখা যাচ্ছে যে পিলার থেকে আরম্ভ করে বিম, সেখানে এগুলো ঢালাই করার ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও সরকারি প্লাস্টিক। কোনোভাবে এইগুলো হচ্ছে বিপর্যয় যারা পড়েন তাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু সেগুলো ব্যবহার করে ইমারত তৈরি করা হয়েছে। তাহলে কি এখানেও বেআইনি বিষয় হলো? এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে একের পর এক বেআইনি যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ থেকে এখন এই যে কংক্রিটের যে জায়গাগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরি করা হয়েছে, মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরি করা হয়েছে। একদম আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলেন, দেখলেন আপনারা, সেখানে একেবারে এই যে ত্রিপল, সেই সাধারণ মানুষের জন্য সেই ত্রিপল, দুর্গত মানুষদের দেওয়ার জন্য সেই ত্রিপল পর্যন্ত এই বেআইনি ক্যাফে তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। মানে স্বপনদা, মানে এতদিন ধরে এই দুর্নীতি চললো, সেই সময় প্রশাসন, প্রাক্তন তৃণমূলের সরকারের সময় প্রশাসন চুপ করেছিল। মাচ্চোর শওকতটা মাচ্চোর, এই যে গানটা, তৃণমূলের সবাই চোর। আর এখানে তো দিদিমণি স্বয়ং তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, ভাই তুই বোমা বাঁধিস, তুই চুরি করিস, তোর বাড়ি এরকম কি করে হলো, তুই তো অমুক করতিস, তুই তো তুমুক করতিস, উনি সব জানতেন। কিন্তু কাউকে কোনোদিন দল থেকে বাদ দেননি, কারণ দলের একটা ফর্মুলা ছিল, যা কামাবে 70% পাঠাবে, 30% ডাকবে। এই ফর্মুলাতে পুরো তৃণমূল চলেছে। তো এই যে তুমি যদি ত্রিপল চুরি থেকে শুরু করো, সব কিছু তো কথায় কথা আছে না, রতনে রতন চেনে, জহুরি জহর চেনে, আর শোরে চেনে কচু। তো উনি তো সেই রকমভাবে সব চিনেছেন, চিনে সবাইকে নিয়ে
পশ্চিমবাংলাকে 15 বছর ধরে উনি লুটপাটের একটা রাজধানী বানিয়েছিলেন। তার জন্য জানতেন যে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে যদি জিতে আসা যায় তাহলে আবার 5 বছরের জন্য আমরা পেয়ে যাব অবাধ স্বাধীনতা, চুরি করার স্বাধীনতা। সেই জন্য বাছাই যারা করেছে সবগুলোকে দেখেন হাত পাকিয়েছে এরা, পর সবকটা ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে, সিপিএমের সবকটা হাত পাকিয়েছে। সে শাহজাহান হোক, জাহাঙ্গীর হোক বা আজকে শওকত হোক, সবাই সিপিএমে হাত পাকিয়ে নিয়েছে। হাত পাকানোর পর এখানে এসছে, আসার পর আমাকে একটু সলিলদা বলছিলেন শওকতের পোস্টটা কি ছিল, তৃণমূলের জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি কি, তৃণমূলের প্রেসিডেন্টের পর সর্বোচ্চ পদ যেটা আছে সেই পদটা হচ্ছে জেনারেল সেক্রেটারি, যারা পার্টি চালায়। তো তার তো এই গুণের জন্যই তো তাকে করা হয়েছে ভাই। সে তুমি মাছের ভেড়ি থেকে টাকা লুট করবে, তুমি কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা লুট করবে, তুমি নদীর চর চুরি করবে, আর এত টাকা করবেটা কি? ছেলেকেও বলেছে বাবা তোরও একটা হিল্লে করে দিচ্ছিস, 7.5 একর জমির উপর তুই নদীর চর, খাস জমি, তার উপর তুই একটা ক্যাফে ট্যাফে বানিয়ে নে। এগুলো তো নদী চুরি, পুকুর চুরি, সব চুরি। তৃণমূল মানেই চোর। চোর যদি কেউ না হতে পারে কোনো সৎ লোক তৃণমূল করতে পারবে না। প্রদীপ তো এখানে আছে, ও ভাবছে যে আমি সৎ লোক, তৃণমূলে কোনো জায়গা নেই। ওই হয়তো একটা দুটো কমিশন কিছুতে জায়গাটাকে দিয়েছিল, বাকি কোথাও নেই, ভালো কোনো জায়গাটাকে নেই। চুরি করতে পারবে না বা তৃণমূল করবে কেন? একদম মানে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কোনো কিছুতেই সেই দুর্নীতি থেকে আর কি রোখা যায়নি, আটকানো যায়নি, নিজেকে সামলানো যায়নি। তাই তো প্রদীপ, তো যেখানে এত অভিযোগ একজনের বিরুদ্ধে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে নিজে বলছেন তুই তো বোমবাদী, তাকে ভাঙড়ের পর্যবেক্ষক কেন করা হলো? তাকে কেন বারবার প্রার্থী করা হচ্ছে? যে পর্যবেক্ষকের কথা বলা হচ্ছে সেটা 2018 সালের কথা। 18 সালের পঞ্চায়েতে কত লোকের মৃত্যু হয়েছিল বিজেপি যে অভিযোগ করেছিল এবং সেখানে আর কার নাম জড়িয়েছিল সেগুলো যদি স্যার একটু তার স্মৃতি রোমন্থন করে বলেন আরও সুবিধা হবে। কিন্তু এখানে সঙ্গে একটা সুতো বেঁধে দিন, সেই সুতোটা বাঁধুন তৃণমূলের সবাই চোর স্বপনদা বললেন, কিন্তু তারা চোর নন যারা 24 সালে গেছেন, 20 সালে গেছেন, বিজেপিতে গিয়েছেন, আজকে গুরুত্বপূর্ণ সব রাজ্য চালানোর মতন পজিশনিং পেয়ে যাচ্ছেন। এরা তৃণমূলের চোর নন, এরা কিন্তু সব পেয়েছেন। এরা মন্ত্রিত্ব পেয়েছেন, এরা তৃণমূলের বড় বড় পর্যবেক্ষক পদ পেয়েছেন, এরা তৃণমূলের থেকে বিজেপিতে গেছেন, এখানে বিজেপিতে এসে তারা রাজ্য চালানোর মতন পজিশনিং পেয়েছেন। সেই চোর আচ্ছা, যে দলের প্রধান নেত্রী দাদা, আমি আপনার সময় তো বলিনি দেয় আর চুরিকে প্রশ্রয় দেয়, তিনি সবচেয়ে বড় চোর। উনি বড় চোর বলে ওনার পরিবারে আমি কিন্তু আপনাকে আপনার সময় বলিনি। আরে আপনারা তো এটা 15 বছর ধরে বলছেন, আমি তো সেটাই বলছি। আমি সেই স্বীকৃত কথাটাই তো বলছি, আপনি তো অস্বীকৃত করে দিচ্ছেন। আমি বলছি সেই স্বীকৃত চোরেদের যখন আপনারা নিচ্ছেন, নিয়ে আপনারা স্বীকৃত চোরেদের বড় বড় জায়গা দিয়ে দিচ্ছেন। 2020 সালে যখন দল চেঞ্জ করলো অনেকে, 130 জন গেল আপনার দলে, তারা টিকিট পেল, স্বপনদা আপনি পেলেন না। স্বপনদা আপনিও তো আমার মতন অবস্থায় পড়ে রয়েছে। দরকার নেই, না দরকার নেই, কিন্তু তৃণমূল থেকে চলেরা, তৃণমূল থেকে চলেরা গেল, যাদের বিরুদ্ধে বললেন টেট বিশ্বজিৎ। স্বপনদা, ও স্বপনদা এত অধৈর্য হচ্ছেন কেন? আরে আপনারা তো শাসকে আছেন, শাসনে থাকলে এত অধৈর্য হতে নেই দাদা। আমি এখান থেকে প্রদীপদার কাছে আসি। প্রদীপদা, মনে হয় এই ছবিটা প্রদীপ তো খেয়াল করেনি, এই অরণ্যের কূলে এই যে তৈরি করেছিল শওকত মোল্লার ছেলে, নিশ্চয়ই একদিনে এভাবে জমি নদীর চর দখল করে এটা তৈরি হয়নি, দিনের পর দিন এটা তৈরি হয়েছে, এবং এটা তো লুকিয়ে নয়, সবার চোখের সামনে। দেখুন, তৃণমূল থেকে কারা বিজেপিতে গিয়ে কি পদ পেয়েছে না পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলে আসল আলোচনাটা থাকছে না। তৃণমূল কংগ্রেস যখন এখানে ছিল তারা বিজেপির বিরোধিতা করে বলেছে আমরা হচ্ছে অন্য রকম দল, বিজেপি সবাই খারাপ করতে চায়, আমরা ভালো করতে চাই, এই তো বিকল্প। তাহলে যারা যে বিকল্পে যারা এখানে নেতা মন্ত্রী কর্মীরা ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আসবে কেন? বা এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাফে তৈরি হয়েছে, সেখানে মানে সরকারি লোগো লাগানো ত্রিপল, সরকারি লোগো লাগানো যেগুলো প্লাস্টিক সাধারণ মানুষরা বন্যার ত্রাণের সময় পাওয়ার কথা সেগুলো হচ্ছে এখানে লাগানো হয়েছে। মানে কোন জায়গায় শুধু দুর্নীতি না, ক্ষমতার অপব্যবহার না, সাধারণ মানুষকে অগ্রাহ্য করার একটা প্রচণ্ড প্রচেষ্টা এদের মধ্যে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো এতদিন কেন দেখা গেল না? ওই ক্যাফেতে কি কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খেতে যাননি? জানেন না কিভাবে এটা বানানো হয়েছে, কেন এটা বানানো হয়েছে, এবং কেন এতদিন ছিল সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? যখন তৃণমূল কংগ্রেস সরকার ছিল তারা এই জমি কিভাবে বন্টন হলো, আদৌ হলো কি না, তো গভর্নমেন্ট ল্যান্ড বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে সেখানে এইভাবে নদীর চরে এতটা ক্যাফে তৈরি হলো আর সরকার একদম চুপ করে বসে রয়েছে। এইভাবে যদি একটা ক্ষমতার অপব্যবহার কেউ করে
তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের যে জনবিচ্ছিন্নতা হয়েছে এটা শুধু বিজেপি করেছে, কলকাঠি নেড়েছে, এসআইআর করেছে বললে হবে না। তৃণমূল কংগ্রেস এখনো তারা যে ধরনের কাজ করেছে, যে ধরনের অপরাধ করেছে মানতে চাইছে না। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারপরেও বলবো যে না, যেটা হয়েছে শুধু বিজেপি করে গেছে, শুধু বিজেপি করেছে, শুধু বিজেপি দল ভাঙিয়েছে, শুধু বিজেপি দল ভাঙিয়েছে, সেটা বলা যাবে না। বিজেপি চলে গেছে। এখানে যারা ক্যাফে ছিল তৈরি তৃণমূল হয়েছে, কংগ্রেস, খেতে যারা গেছে, কে তৃণমূল বলেছে? কংগ্রেস ক্যাফে করেছে, তো সবে তৈরি হচ্ছে, যারা এখানে তো ইলেকশন তৃণমূল কমিশনের কংগ্রেস ইন্টেলিজেন্স সময়। করেছে, তারা তৃণমূল এই কংগ্রেস যারা করেছে তারা তারা এই যখন ধরনের চোর কিছু বলছে, করবে, তারা তারা তখন এই অন্য ধরনের দলে কিছু গিয়ে যদি করবে, সাজা তৃণমূল না পেয়ে, কংগ্রেস বিকল্প অন্য কি দলে করে? সাজা না তারা পেয়ে, তৃণমূল তারা যদি কংগ্রেস পদ বিকল্প পেয়ে কি যায়, করে সেটা হবে? বলা অন্যায়, তৃণমূল কংগ্রেস সেটা বলা বিকল্প কি অন্যায়। করে হবে? আমরা যারা তো চলে কখনো গেছে, বলছি চলে না যে গেছে। অন্যায় যারা সব করেছে ছিল, তার সাজা হোক। আমরা তারা সেই চলে চুরিতে গেছে। কোনো কিছুই ছাড় যায়নি। ভুড়ি ভুড়ি অভিযোগ, নদী চুরি, খাল চুরি থেকে মাতলা নদীর চর চুরি, বিভিন্ন জমি হড়পিয়ে নেওয়া, একেবারে একের পর এক এই অভিযোগ উঠে এসেছে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কিন্তু যার শাসনকালে এই একের পর এক জিনিসগুলো ঘটে গেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখ বুজে বসেছিলেন। কেন ছিলেন? এই প্রশ্ন আজকে সাধারণ মানুষরা তুলছেন। মানে শীর্ষেন্দুদা, তৃণমূল যে আইন মেনে কোনো কাজই করেনি তার তো একের পর এক প্রমাণ সামনে। একটা লোগো থাকলে সব চুরি করা যাবে। বিশ্ববাংলার তাতে শিক্ষাতে, স্বাস্থ্যতে, প্রত্যেকটা জায়গায় সমাজের মেরুদণ্ড, সেখানে দুর্নীতি। প্রতিটা জায়গায় টাকা, কোথায় টাকা নেই বলুন? খাটের তলায়, মাটির তলায়, 14 তলায়, টালির তলায়, প্রত্যেক জায়গায় আছে। কিন্তু চুরি করলেও এরকম সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এরকম রাস্তায় ঘুরিয়ে নিয়ে যাওয়া, অপরাধীদের দড়ি বাঁধা, এটা কিন্তু গাইডলাইনে নেই। কারণ তার ওপর যদি রাগ থাকে, কেউ যদি গুলি করে মেরে দেয়, কার দোষ হবে? ওই পুলিশগুলোর দোষ হবে, কিন্তু যে পুলিশগুলো নিয়ে হাঁটাচ্ছে। এইটা কিন্তু ঠিক না। যে জায়গাটাতে আদালতের নিয়ম অনুযায়ী অবশ্যই অপরাধীকে সেই জায়গায় রাখতে হবে, সেখানে কিন্তু এরকম রাস্তা দিয়ে দড়ি বেঁধে এরকম ডিম ছুটতে প্রত্যেকটা কিন্তু বেআইনি। এখানে শাস্তিমূলক আছে, সেই জায়গাতে দেখতে হবে বারবার। আইনকে আইনের মতো থাকতে দিন। আইন সবার যেমন সমান, তেমনি একদম রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা পাক, আর এই দুর্নীতির মাথা পর্যন্ত যেন পৌঁছানো সম্ভব হয়, এটাই সাধারণ মানুষের বক্তব্য। আজকে ছকভাঙা ছত্রের আলোচনা এখানেই শেষ করছি। তবে এরপর 7টায় বাংলায় যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্য যে মামলা, সেই মামলায় এবার সিআইডি দপ্তরে হাজিরা দিলেন রিজু দত্ত। দেখাবো আপনাদের ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।